দুইটা আলফা গ্লুকোজের মধ্যে বন্ধন তৈরি হয়েছে এবং 1 আর 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ধন তৈরি হয়েছে। এই কারণে এই গ্লাইকোসাইডিক বন্ধনটাকে আমরা বলি আলফা 1,4 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। এই জিনিসটা যদি তোমরা বুঝো, একটা চেইন অ্যামাইলোজ, একটা যে চেইন অ্যামাইলোজ হচ্ছে একটা চেইন, এইটা তৈরি হয় এই যে আলফা 1,4 আলফা এইভাবে। ধরো এইখানে তোমরা দুইটা দেখতেছো, এরকম আরো অনেকগুলা মিলে তোমার এইখানে অ্যামাইলোজ চেইন হবে। এরকম অনেকগুলা গ্লুকোজ পরপর মিলে অ্যামাইলোজ চেইন হবে। আমি তোমাদেরকে অ্যামাইলোজ চেইন একটু পরে একে দেখাচ্ছি। আপাতত এইটা চিনে রাখো যে অ্যামাইলোজ চেইনটা তৈরি হয় আলফা 1,4 আলফা, এইটা দ্বারা, ঠিক আছে? আলফা 1,4 আলফা অ্যামাইলোজ চেইন তৈরি হয় এইভাবে, ঠিক আছে? আলফা 1,4 আলফা মানে 1 আর 4 এর মধ্যে বন্ধন হয়ে অনেকগুলা গ্লুকোজ পরপর যুক্ত হতে থাকে, মানে এখানে আরো গ্লুকোজ অণু আসতে থাকবে, প্রত্যেকটাই 1 আর 4 এর মধ্যে। আর এই অ্যামাইলোপেকটিন চেইনটা হবে ঠিক একটু ঘোরানো। সেটার মধ্যে কি হবে, এইখানে হচ্ছে আলফা 1,6 আলফা, মানে এখানে 1 নাম্বার কার্বন আর এই যে চিপার মধ্যে কি একটা 6 নাম্বার কার্বন আছে, এদের মধ্যে হবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে আলফা 1,6 আলফা বন্ধন থাকবে, তার মানে একটা হচ্ছে আলফা 1,4 আলফা আর একটা হচ্ছে আলফা 1,6 আলফা। সেলুলোজের মধ্যে কি হবে, সেলুলোজের মধ্যে ঠিক একটু এই ইয়া টাইপেরই হবে, জাস্ট একটু ভিন্নতা দেখা যাবে। সেটা হচ্ছে সেলুলোজে হচ্ছে বিটা 1,4 বিটা, এই টাইপের হচ্ছে বন্ধন তৈরি হবে, মানে 1 আর 4 নাম্বার কার্বনের হবে, দুইটা বিটা গ্লুকোজের মধ্যে হবে। গ্লাইকোজেনের ক্ষেত্রে কি হবে, এই গ্লাইকোজেনটা হচ্ছে একটা অ্যামাইলোজের মতন চিন্তা করতে পারো। এখানে হচ্ছে আলফা 1,4 আলফা এরকম থাকবে, মানে গ্লাইকোজেন আর অ্যামাইলোজ এই দুইটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। একটা অ্যামাইলোজ চেইনের মধ্যে অলমোস্ট প্রায় 20,000-এর মতো গ্লুকোজ অণু থাকে, অলমোস্ট প্রায় 20,000-এর মতো গ্লুকোজ অণু থাকে, মানে এক এক বই এক এক ইনফরমেশন দাও, আমি জাস্ট তোমাদেরকে বলতেছি। একটা অ্যামাইলোজ টাইপের যে চেইন, এখানে ধরো এই যে এখানে মাত্র আমি দুইটা আঁকাইছি না, চিন্তা করো এরকম 20,000 গ্লুকোজ আলফা 1,4 আলফা বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, তখন একটা অ্যামাইলোজ চেইন হয়। কিন্তু একটা গ্লাইকোজেন কিন্তু এতগুলা মানে গ্লুকোজ অণু লাগে না, এটা থেকে অনেক কম গ্লুকোজ অণু মিলেই কিন্তু তোমার তৈরি হয়ে যায়। সো এইটা হচ্ছে একটা ইনফরমেশন, আপাতত মনে রাখো। এখন আসো আমরা একটু এঁকে দেখি যে আসলে জিনিসগুলো কেমন। ধরো তোমাকে আমি বললাম যে চলো ভাইয়া একটা অ্যামাইলোজ কিভাবে আঁকবা, তুমি একটা অ্যামাইলোজ চেইন কিভাবে আঁকতে হয়, আসো দেখি আমরা। আমরা আঁকবো হচ্ছে অ্যামাইলোজ চেইন কিভাবে আঁকবো, অ্যামাইলোজ চেইন কিভাবে আঁকবো। দেখো আমি তোমাদেরকে কি বলছি, এইখানে একটা ধরো গ্লুকোজ আঁকলা, এইটা ধরো একটা গ্লুকোজের অণু, তারপর তুমি প্রথমে 3টা গ্লুকোজের অণু আঁকবা, এইটা 2টা গ্লুকোজের অণু। আচ্ছা আমি এত কষ্ট করতেছি কেন, জাস্ট আমি তো ই করে দিলেই পারি। এইটা ধরো 3টা গ্লুকোজের অণু। আমি কি বলছি, একটা অ্যামাইলোজের মধ্যে কি থাকে ভাইয়া, একটা অ্যামাইলোজের মধ্যে হচ্ছে আলফা 1,4 আলফা বন্ধন থাকে, মানে প্রত্যেকটা গ্লুকোজ 1 আর 4 নাম্বার কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করবে। তাহলে কিরকম হবে বিষয়টা, বিষয়টা হচ্ছে এইটার সাথে এইখানে বন্ধন, এইটার সাথে এইখানে বন্ধন, তাহলে এইটা 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বন। এইখানে এইটুক আঁকলেই কি তোমার শেষ হয়ে গেল? না, কারণ আমি তো এখানে 3টা আঁকাইছি, 3টা আঁকাইলে জিনিসটা তো ট্রাইস্যাকারাইড হয়ে গেল না? তাহলে আমি কি এইভাবে আঁকাই দিলেই আমার নাম্বার দিয়ে দিবে না? আমার তো এটা একটা পলিস্যাকারাইড, তাই না? অ্যামাইলোজ চেইনটা হচ্ছে একটা পলিস্যাকারাইড, এখানে অনেকগুলো গ্লুকোজ অণু লাগানো। তাহলে এইখানে আমার একটা ট্রিক্স খাটাইতে হবে। ট্রিক্সটা কি ভাইয়া? ট্রিক্সটা হচ্ছে আমি এখানে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট চিহ্নটা কই দিব, এটা কান খুলে শুনে রাখো, ভালো করে দেখো। একটা ব্র্যাকেট দিব, এই যে একটা অক্সিজেন আমি যে এখানে বন্ডটা আঁকাইছি না, একটা ব্র্যাকেট দিব এই অক্সিজেনের বাইরে, আরেকটা ব্র্যাকেট দিব এই অক্সিজেনের ভেতরে। বুঝতে পারছি, বুঝাইতে পারছি? দেখো এখানে আমি যখন ব্র্যাকেটটা দিলাম, এখানে দেখো একটা গ্লাইকোসাইডিক বন্ধন ব্র্যাকেটের ভিতরে আসছে, আরেকটা গ্লাইকোসাইডিক বন্ধন ব্র্যাকেটের বাইরে গেছে। এইভাবে একটা ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দেওয়ার পর কি করবা, ব্র্যাকেটের নিচে সুন্দর করে এখানে এন লিখবা। এন লিখবা কেন, এন লিখবা কারণ এখানে এন সংখ্যক গ্লুকোজ যুক্ত হয়েছে, কারণ এখানে তো এটা তো একটা পলিমার, তাহলে পলিমার রাখতে হলে আমার এন সংখ্যক গ্লুকোজ যুক্ত হবে। আমি আরেকবার একটু রিপিট করি, প্রথমে তুমি 3টা আলফা গ্লুকোজ মানে 3টা গ্লুকোজের চিত্র আঁকাবা, 3টা গ্লুকোজকে তুমি এইভাবে 1,4 এর মধ্যে যুক্ত করে দিবা, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। এরপর কি করবা, একটা ব্র্যাকেটকে দিবা তুমি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের বাইরে ভেতরে রাখবা ব্র্যাকেটের, আরেকটাকে দিবা বাইরে, আরেকটাকে রাখবা বাইরে ব্র্যাকেটের বাইরে। যখন তুমি এইভাবে আঁকায় ফেলবা তখন জিনিসটা তোমার একটা স্টার্ট হয়ে যাবে, এবং এই ব্র্যাকেটের নিচে তোমাকে এন লিখতে হবে, কারণ এখানে এন সংখ্যক গ্লুকোজ অণু আছে। এই এন সংখ্যক গ্লুকোজ অণু থাকার কারণে আমার অ্যামাইলোজ চেইনটা তৈরি হয়েছে। এখন তোমরা আমার বলো তো, এই যে আমি অ্যামাইলোজ চেইনটা আঁকাইছি, এইখানে আমার টোটাল টোটাল কয়টা গ্লুকোজের অণু আছে তোমরা বলতে পারবা? দেখো এইখানে এন সংখ্যক গ্লুকোজ আছে, এখানে কি এন সংখ্যক গ্লুকোজ আছে। এন সংখ্যক গ্লুকোজ থাকার অর্থ কি, তাহলে এন সংখ্যক গ্লুকোজ আছে, আর ব্র্যাকেটের বাইরে 2টা গ্লুকোজ আছে, তার মানে এখানে টোটাল গ্লুকোজের সংখ্যা হচ্ছে n+2। টোটাল গ্লুকোজ অণু আছে হচ্ছে n+2, ঠিক আছে? টোটাল গ্লুকোজের অণু আছে n+2। গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে গ্লুকোজ যতগুলো থাকবে গ্লাইকোসাইড থাকবে তার থেকে একক। যদি 4টা গ্লুকোজ থাকে গ্লাইকোসাইডিক বন্ধন থাকবে 3টা, যদি 5টা গ্লুকোজ থাকে গ্লাইকোসাইডিক বন্ধন থাকবে 4টা, মানে 4 অণু পানি তো হারিয়ে যাবে। তারপর 6টা যদি থাকে, মানে 6টা যদি গ্লুকোজ অণু যুক্ত হয় তাহলে 5 অণু পানি হারিয়ে যাবে, 5টা গ্লাইকোসাইডিক বন্ধন হবে। তাহলে তুমি আমরা বলো তো টোটাল গ্লুকোজ n+2, তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন কয়টা আসবে টোটাল? গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড আসবে আমার n+2, তার থেকে 1 মাইনাস, তার মানে আসতেছে কত n+1। তার মানে টোটাল গ্লুকোজ আমার আছে এখানে n+2, কারণ n সংখ্যক মাঝখানে আর 2টা বাইরে, তাহলে n+2
আর গ্লাইকোসাইডিক বন্ড এটা থেকে একটা কম থাকবে, তার মানে N+1। এইটা হচ্ছে আমার অ্যামাইলোজের স্ট্রাকচার। এখন দেখি বাচ্চারা বুঝছে কিনা, বুঝা গেছে? এইটুকু বুঝছো? ক্লিয়ার হয়েছে? অ্যামাইলোজের স্ট্রাকচার ক্লিয়ার হয়েছে? N+2 কেন? আচ্ছা, N+2 সহজ কথা হচ্ছে, আচ্ছা আমি আরেকবার বলি, যারা হচ্ছে মনোযোগ দাও নাই, তোমরা আসলে মানে না বুঝার কারণ কি জানো? মনোযোগ দাও নাই। আচ্ছা আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিই, সহজ কথায় আরেকবার বলে দিই। সরল রৈখিক স্ট্রাকচার দেখতেছো, একটা চেইনের মতন তৈরি হয়েছে। এখন একটা অ্যামাইলোজ কি? একটা পলিস্যাকারাইড, মানে এখানে অনেকগুলো গ্লুকোজ অণু যুক্ত হবে। এখন একটা অ্যামাইলোজ তৈরি হয় আলফা 1,4 আলফা, মানে কি দুইটা আলফা গ্লুকোজ 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে যুক্ত হইতে থাকবে একের পর এক। এখন তুমি পরীক্ষার খাতায় তো ধরো 2000 3000 গ্লুকোজ অণু আঁকা সম্ভব না, তাই না? তাহলে পরীক্ষার খাতায় তুমি কিভাবে অ্যামাইলোজের চিত্র আঁকাবা? পরীক্ষার খাতায় সহজভাবে তুমি প্রথমে 3টা গ্লুকোজ আঁকবা। 3টা গ্লুকোজ অণু আঁকার পর তুমি 3টা গ্লুকোজের মধ্যে বলো তো কয়টা হচ্ছে আমার গ্লাইকোসাইডিক বন্ধন আছে? তুমি দেখতেছো 3টা গ্লুকোজের মধ্যে আমার 2টা গ্লাইকোসাইডিক বন্ধন আছে। সহজ কথা। এখন আসো, এখন আমি এইটাকে অ্যামাইলোজে কনভার্ট করব কিভাবে? কারণ 3টা গ্লুকোজ আঁকলে তো এটা আমার পলিস্যাকারাইড হলো না, এটা আমার অলিগোস্যাকারাইড হয়ে গেছে, ট্রাইস্যাকারাইড। তাহলে এটাকে আমি পরিণত করব একটা ব্র্যাকেট আঁকাবো, একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটটা দেওয়ার নিয়ম আছে। ব্র্যাকেট দেওয়ার নিয়ম হচ্ছে আমি একটা গ্লাইকোসাইডিক বন্ধনকে ব্র্যাকেটের ভিতরে রাখবো, এই ব্র্যাকেটটা দিব এটার বাইরে, আরেকটা ব্র্যাকেটকে এটার ভিতরে দিব, মানে এইটাকে অক্সিজেনটাকে বাইরে রাখবো, ওই ব্র্যাকেটকে ভিতরে দিব, আর এই অক্সিজেনটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। তার মানে এই ব্র্যাকেটের ভিতরে দেখো তো একটা গ্লুকোজ আছে, আর এইখানে কি আছে? একটা গ্লাইকোসাইডিক বন্ধন আছে, আর একটা গ্লাইকোসাইডিক বন্ধন ব্র্যাকেটের বাইরে। এইভাবে তুমি ব্র্যাকেটটা দেওয়ার পর নিচে এন দিবা। কারণ কি? কারণ এই পুরো স্ট্রাকচারটা এন সংখ্যক, কারণ অনেকগুলো মিলে তারপর হচ্ছে আমার অ্যামাইলোজটা তৈরি হবে। এখন আসো আমরা দেখি এই অ্যামাইলোজের মধ্যে টোটাল গ্লুকোজ কয়টা আছে। দেখো টোটাল গ্লুকোজ, তোমরা যারা বেসিক ম্যাথ পারো তারা খেয়াল করলে দেখবা এখানে এন সংখ্যক গ্লুকোজ আছে অলরেডি, আর ব্র্যাকেটের বাইরে হচ্ছে 2টা গ্লুকোজ আছে। তাহলে টোটাল গ্লুকোজ আছে আমার N+2 সংখ্যক। আর গত ক্লাসে আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে যে 4টা যদি গ্লুকোজ থাকে তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে 3টা, যদি 5টা গ্লুকোজ থাকে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে 4টা, মানে একটা কম হবে, যতগুলো গ্লুকোজ তার থেকে একটা কম। তাহলে গ্লুকোজ যদি টোটাল হয় N+2 সংখ্যক, তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন তার থেকে এক কম হবে, N+1 সংখ্যক। ঠিক আছে, বুঝাইতে পারছি? পেকটিনও আছে, তাহলে আমাকে অ্যামাইলো পেকটিন আঁকাইতে হবে। আচ্ছা এটারে একটু আমি সুন্দর করে কপি পেস্ট করার চেষ্টা করি। ইম্পোর্ট অ্যামাইলোজের স্ট্রাকচার, তাই না? এটা হচ্ছে আমার অ্যামাইলোজের স্ট্রাকচার। এখন আমরা কি আঁকাবো? এখন আমরা আঁকাবো হচ্ছে অ্যামাইলো পেকটিন। আচ্ছা আমি এখন দেখি অ্যামাইলো পেকটিন, অ্যামাইলো পেকটিন। আচ্ছা অ্যামাইলো পেকটিন আঁকাবো। কিভাবে আঁকাবো? আচ্ছা এইটার সাথে আমি দেখাইতে পারি। দেখো আমরা অলরেডি দেখছি কি, অলরেডি আমরা জানি যে আমার এই যে এইখানে যে কার্বনটা আছে, এই কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন, রাইট? এটা আমরা জানি 1 নাম্বার কার্বন। আচ্ছা ধরো এইখানে আমার 1 নাম্বার কার্বন গেল। আচ্ছা এটা একটু করে দিতে হবে, সাইডে দিই। ওকে, এখন দেখো এইখানে আমার 1 নাম্বার কার্বন, আর এই যে আমি একটা দণ্ডের মতো আঁকাইছি, এই জায়গায় কত নাম্বার কার্বন আছে ভাইয়া? এই জায়গায় ছিল আমার 6 নাম্বার কার্বন, তাই না? আমরা গ্লুকোজের যখন স্ট্রাকচার আঁকাইছি এখানে ছিল 1 নাম্বার কার্বন, আর এইটা হচ্ছে আমার 6 নাম্বার কার্বন ছিল, এই দণ্ডের মাথার মধ্যে 6 নাম্বার কার্বন ছিল। 6 নাম্বার কার্বনে কি ছিল সবার কি মনে আছে? ছিল CH2OH, তাই না? আর আলফা গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে কি ছিল? আলফা গ্লুকোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে ছিল উপরে ছিল একটা হাইড্রোজেন, নিচে হচ্ছে একটা হাইড্রোক্সি। এটাই তো আমার আলফা গ্লুকোজ, তাই না? ঠিক একইভাবে এখানেও আলফা গ্লুকোজ আছে, আমার এই 1 নাম্বার কার্বন লাগবে না, এইখানের 1 নাম্বার কার্বন আমার খুব একটা গুরুত্ব না, তোমরা যেহেতু অলরেডি অ্যামাইলোজ বুঝে ফেলছো। আচ্ছা এখন আমরা নরমালি কি জানি ভাইয়া বলো তো? আমরা জানি একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয় এক অণু পানি অপসারণ হওয়ার মাধ্যমে। এক অণু পানি অপসারণ হওয়ার মাধ্যমে আমার একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। তাহলে দেখো তো এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। তাহলে এখানে কি হবে ভাইয়া বলো তো? এখানে সহজ কথাই হচ্ছে এখানে একটা পানির অণু অপসারণ হয়ে যাবে। তাহলে পানির অণু অপসারণ হয়ে গেলে এখানে আমি দেখাইলাম না, জাস্ট হচ্ছে তোমাদেরকে বলে দিই, এই জিনিসটা হচ্ছে আমার সরে যাবে, সরে গিয়ে এখানে আমার কি তৈরি হবে? এখানে হচ্ছে জাস্ট সহজ কথায় এখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, এখনো পানি ফেরা যাবে, এখানে হচ্ছে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। এখন এখানে কত নাম্বার কত কত কার্বনের মধ্যে বন্ধন তৈরি হয়েছে? 1 নাম্বার কার্বন আর 6 নাম্বার কার্বন। তাহলে এই বন্ধনটাকে আমি কি বলবো? এই বন্ধনটাকে আমি ডাকবো আলফা 1,6, এটাকে আমি ডাকবো আলফা 1,6 আলফা। কারণ কি 1 নাম্বার কার্বনের সাথে 6 নাম্বার কার্বনের গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়েছে। এখন তুমি হচ্ছে বাদ বাকি জিনিস তোমার সেম, এখানে তুমি অক্সিজেন দিলা, এটার সাথে হচ্ছে তুমি আরেকটা হচ্ছে ইয়া যুক্ত করে দাও, ধরো এখানে ধরো যুক্ত হইলো। ঠিক একইভাবে ধরো তুমি আরেক এইভাবে হচ্ছে কন্টিনিউয়াস যুক্ত করতে থাকবা। ধরো এখানে হচ্ছে আরেকটা দিলাম। ওকে, তার মানে এইগুলো এই চেইনটা হচ্ছে একটা অ্যামাইলোজ চেইন, উপরে একটা অ্যামাইলোজ চেইন, এবং এইখানে দেখো তো এখানে তুমি কি করবা? এইখানেও একটা তুমি ব্র্যাকেট দিবা। এখানে ব্র্যাকেট কিন্তু এই জায়গার মধ্যে কোনো ব্র্যাকেট হবে না, এখানে অ্যামাইলোজ চেইনের মধ্যেই ব্র্যাকেট। ব্র্যাকেটটা আমরা কেমনে দেই? ব্র্যাকেটটা দেই একটাকে আমি ভিতরে নিব, আরেকটাকে বাইরে নিব, নিচে হচ্ছে আমার এন।
তার মানে উপরে একটা অ্যামাইলোজ চেইন, নিচে একটা অ্যামাইলোজ চেইন, এই দুইটা অ্যামাইলোজ চেইনকে কানেক্ট করছে আমার এই 1 আর 6, 1 আর 6 নাম্বার কার্বন একসাথে কানেক্ট হয়ে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াইছে জানো? জিনিসটার স্ট্রাকচার দাঁড়াইছে অনেকটা এইরকম, উপরে একটা অ্যামাইলোজ চেইন, নিচে একটা অ্যামাইলোজ চেইন, এই অ্যামাইলোজ চেইনের মাঝখানে ব্রিজ একটা করে শাখা তৈরি করে ফেলছে তোমার এই আলফা 16 আলফা। এখন এই স্ট্রাকচারটাকে, এই যে শাখান্বিত স্ট্রাকচার, এটা কি শাখাযুক্ত না? কারণ একটা চেইন ছিল, নিচে একটা চেইন, দুইটা কানেক্ট হয়ে গেছে, এটাকে আমরা শাখান্বিত চেইন বলতেছি। এইটাকেই আমরা বলি অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, একদম সহজ, জাস্ট দুইটা অ্যামাইলোজ আঁকাবা, তারপর একটা অ্যামাইলোজের সাথে আরেকটা অ্যামাইলোজের কানেক্ট করাই দিবা। কিভাবে কানেক্ট করবা? একটার সাথে আরেকটার 1 আর 6 এর মধ্যে কানেকশন করাই দিলে তোমার হয়ে গেল। তাহলে অ্যামাইলোপেকটিনের মধ্যে আমার কেমন থাকে? আলফা 16 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। এইভাবেই আমার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়। অ্যামাইলোজ থাকে হচ্ছে অলমোস্ট 78 আর অ্যামাইলোপেকটিন থাকে মনে হয় 22। এটা বই থেকে ইনফরমেশন আমরা একটু পরে পড়বো। তো এই হচ্ছে তোমার পুরো অ্যামাইলোপেকটিনের কাহিনী। অ্যামাইলোজ বুঝে গেলে অ্যামাইলোপেকটিন একদম সহজ, কিছুই না। বুঝাইতে পারছি নাকি বুঝো নাই? এখানে কোনো ধরনের সমস্যা হবে না। CH2OH বাদ যায় নাই রে ভাই, এখানে আমি কার্বনটা আঁকাই নাই। সহজ কথায় একটা কার্বন আমি আঁকাই নাই, CH2 আঁকাই নাই। ঠিক আছে, তুমি যদি এখানে এই অক্সিজেনটার ভিতরে ব্র্যাকেট দাও এবং এই অক্সিজেনের বাইরে ব্র্যাকেট দাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে একটা অক্সিজেন যাতে অ্যাটলিস্ট ভিতরে থাকে, আরেকটা যাতে বাইরে থাকে, এবং সেখানে তুমি এন আঁকাই দিবা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া প্লিজ আরেকবার বুঝান। আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি। ব্র্যাকেট যে দিবা না তার হচ্ছে পুরাটা এইভাবে আঁকাবা, তুমি এতটুকুই পরীক্ষার খাতায় এতটুকুই আঁকাবা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, একজন জিজ্ঞেস করছে বইয়ের মতো ডট ডট দিলে হবে কিনা। হ্যাঁ, ডট ডট দিতে পারো, অনেকের হচ্ছে ডট ডট দিয়ে দেয়, এইভাবে হচ্ছে ডট ডট। আচ্ছা দুইটা সিস্টেমে আঁকা যায়, আমি আরেকটা বুঝি, একটু ভালো করে বলি। সেটা হচ্ছে অনেকে দুইটা সিস্টেমে আঁকে। আচ্ছা হাবিবুল হক জিজ্ঞেস ভাইয়া 16 বন্ডে CH2 কই? সহজ কথায় মনে রাখবা, এই যে এখানে আমি যতগুলো কোণা আঁকছি না, সবগুলো কোণাতে কার্বন আছে। কার্বনের হাত পূরণ করার জন্য যা যা দরকার সেটাই আছে এখানে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে CH2 গুলো আঁকাই নাই, মানে কার্বন তোমাদেরকে দেখাই নাই, বা হাইড্রোজেন হাইড্রোক্সিল এগুলো দেখাই নাই। সহজ কথায় এখানে কার্বন আছে, এই কোণার মধ্যে কার্বন আছে, এই কার্বনের যতগুলো হাত ফিল আপ সবগুলাই আছে। কার্বন আর হাইড্রোজেন এই ক্ষেত্রে তুমি যদি না দেখাও অসুবিধা নেই, কারণ এতগুলা কার্বন হাইড্রোজেন আঁকা খাতার মধ্যে সম্ভব না, তখন তোমার খাতা হিজিবিজি হয়ে যাবে। এই কারণে সুন্দর রাখার জন্য আমরা নরমালি কার্বন হাইড্রোজেন এগুলোকে অমিট করে যাই। ঠিক আছে, যেমন আমি তো এখানেও CH2OH লিখিনি, এখানে CH2OH লিখিনি, কিন্তু এখানে তো CH2OH ছিল ছিল না। এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা আরেকবার আমি একটু বলে দিই, তোমরা অ্যামাইলোজ চেইন কিভাবে আঁকতে হয় সেটা তো বুঝছো। তোমরা তিনটা আঁকাবা, তিন টাকায় হয় ডট ডট দিয়ে দিতে পারো, বাট আমি এই স্ট্রাকচারটা প্রেফার করি। সেটা হচ্ছে তিনটা গ্লুকোজ আঁকাবা, আলফা গ্লুকোজ, তার মধ্যে 1 আর 4 নাম্বার কার্বনের মধ্যে হচ্ছে বন্ধন দিয়ে দিবা, আলফা 14 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। এরপরে একটা ব্র্যাকেট দিবা। ব্র্যাকেটটা দেওয়ার নিয়ম কি? একটা অক্সিজেন হচ্ছে ভেতরে, আরেকটা অক্সিজেন হচ্ছে বাইরে। দেওয়ার পর তুমি নিচে এন দিবা। কেন এন দিবা? কারণ এখানে তো শুধু এই তিনটা নাই, আরো হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে তোমার এখানে হচ্ছে ইয়া আছে, গ্লুকোজোম আছে। তাহলে কি থাকবে এখানে? যেহেতু অসংখ্য গ্লুকোজোম আছে, সেটা বোঝানোর জন্য আমি এন দিব। এরপর তুমি আরেকটা অ্যামাইলোজ চেইন আঁকাবা। আরেকটা অ্যামিনো চেইন এমন ভাবে আঁকাবা যাতে করে ধরো এই একটা নিচে তুমি যাতে আরেকটা কানেক্ট করতে পারো। কানেক্ট করবা কিভাবে? এই 1 নম্বরের সাথে 6 নাম্বার কার্বন কই থাকে? 6 নাম্বার কার্বন থাকবে এই চিপার মধ্যে, 6 নাম্বার কার্বন থাকবে। এই 6 নাম্বার কার্বনের সাথে 1 নাম্বার কার্বন জাস্ট একটা গ্লাইকোসাইডিক বন্ড আড করে দিবা। এই গ্লাইকোসাইডিক বন্ডের নাম কি হবে? আলফা 16 আলফা, কারণ এটা একটা আলফা গ্লুকোজ, এটা একটা আলফা গ্লুকোজ, এটা 1 নম্বরের সাথে 6 নম্বরের কানেকশন করাইছি। ঠিক আছে, জাস্ট দেখানোর আকার সুবিধার্থে আমি এখানে কার্বন হাইড্রোজেন এগুলো বারবার দেখাইনি, কিন্তু মনে ধরে রাখবা যে এখানে কার্বন হাইড্রোজেন আছে। আর অ্যামাইলোপেকটিনটা তাহলে কেমন হবে? শাখান্বিত হবে, কারণ জিনিসটা কি শাখান্বিত হয়ে গেছে। এটা এখন স্ট্রেইট কোনো চেইন নাই, বইয়ের মধ্যে ডট ডট করে থাকে, তোমরা ডট ডট করে দিতে পারো, কিন্তু এই স্ট্রাকচারটা দেখতে বেশি সুন্দর লাগে না? এইভাবে ব্র্যাকেট দিয়ে বুঝাইলে আঁকলে জিনিসটা বেশি সুন্দর লাগে, এই জন্য আমি ব্র্যাকেটটাই প্রেফার করি। ঠিক আছে, অ্যামাইলো ওকে ঠিক আছে, সবার বুঝা গেছে? অনেক বন্ধু এইটা কাটবে না, এটা কাটার তাহলে স্যারেরা হচ্ছে জানে না। ঠিক আছে, স্যারেরা জানে না। পরে আমাদের এখন আর আসলে তেমন এখানে আর তেমন কিছু নাই। প্রশ্ন দেওয়া থাকে, দেওয়া থাকতে পারে তোমার এন এর মান এখানে বসানো, তুমি বসাইতে পারো। যদি এন এর মান বলে এখানে 50টা গ্লুকোজ দিয়ে বানাও, তাহলে এন এর জায়গায় 50টা বলে দিবা, n = 50। যদি 60 বলা থাকে 60 বলে দিবা, শেষ। এখন এই যে এটা হচ্ছে অ্যামাইলোজের স্ট্রাকচার, আর এইটা হচ্ছে আমার অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার। এখানে দেখো, এখানে ঠিক সেম কাজটাই করছে। 1 নাম্বার 6 নাম্বারের সাথে কানেক্ট হচ্ছে। এখানে ব্র্যাকেটটা দিছে কিভাবে? এখানে থার্ড ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, এখানে ধরো এই যে একটা অক্সিজেন বাইরে, একটা ভিতরে, তুমি যে কোনোটা করতে পারো, হয় এই অক্সিজেনটাকে ভেতরে নিবা বা এই অক্সিজেনটাকে ভেতরে নিবা, তোমার ইচ্ছা, ইটস ইওর ফ্রিডম। এখন আসো আমরা স্ট্রাকচার ধর্ম জানি। স্ট্রাকচার ধর্ম তোমাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। ইন্টারেস্টিং জিনিস তোমরা আজকে বাসায় মানে এই এক্সপেরিমেন্ট করবে। একটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে করতে দিব, একটু পরে তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করতে দিব। এই এক্সপেরিমেন্টটা তোমরা সবাই বাসায় করবা, কিচ্ছু লাগবে না, জাস্ট অল্প কয়েকটা জিনিস লাগবে, আমি তোমাদেরকে শিখাবো, একটু পরে দেখো। শ্বেতসার হচ্ছে গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন, এটা মনে রাখবা। মানে যত পলিস্যাকারাইড আছে, সব পলিস্যাকারাইড, কোন পলিস্যাকারাইডে নরমালি গন্ধ থাকে না, কালার থাকে না, স্বাদ থাকে না, এগুলো স্বাদহীন হয়। পানি, ইথার, অ্যালকোহল, এগুলাতে এরা অদ্রবণীয় থাকবে, মানে কোনো কিছুতেই স্টার্চ দ্রবণীয় না। পানি বলো, ইথার বলো, অ্যালকোহল বলো, কোনো কিছুতেই দ্রবণীয় না। আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। এই জিনিসটা তোমরা বাসায় চাইলেই একটু প্র্যাকটিস করতে পারো। তোমাদেরকে একটু একটা জিনিস বলি, তোমরা এটা বাসায় করবা, এটা সবাই বাসায় করবা। তোমরা যারা এখন ক্লাসে আছো, এই এক্সপেরিমেন্টটা করে দেখবা, খুব মজা লাগবে। তোমরা প্রথমে যেটা করবা, তোমরা হচ্ছে 1 চামচ চিনি নিবা, 1 চা চামচ আয়োডিন আছে কিনা। আয়োডিনের অভাবে কি রোগ হয় জানো? গলগণ্ড রোগ হয়। তো উত্তরবঙ্গে হচ্ছে এই গলগণ্ডের অনেক বড় সমস্যা, কারণ এখানে হচ্ছে লবণের অভাব। তো তোমার লবণে, তোমার বাসার লবণে আয়োডিন আছে কিনা সেটা আজকে এই ক্লাসটা করার পরে পরীক্ষা করে ফেলতে পারো। কিভাবে করবা দেখো, 1 চা চামচ লবণ নিবা, এই লবণে 5টা ভাতের দানা নিবা। কয়টা? 5টা ভাতের দানা নিবা। এইখানে 2 ফোঁটা লেবুর রস দিবা, তোমার বাসায় যা আছে তাই দিয়েই হবে। 2 ফোঁটা লেবুর রস দিবা। সাদা রংটা আছে না, এই যে লবণের যে কালার, এই লবণের মধ্যে যদি আয়োডিন থাকে,
লবণের মধ্যে যদি আয়োডিন থাকে তাহলে এই ভাতের দানার কালারটা তোমার হয় নীল বা গাঢ় বেগুনি হয়ে যাবে। ঠিক আছে, এই টেস্টটা কেন করে জানো? লবণের মধ্যে আয়োডিন আছে কিনা, আয়োডিনের উপস্থিতি আছে কিনা, উপস্থিতি বোঝার জন্য। যদি তোমার লবণে আয়োডিন থাকে তাহলে তোমার আলহামদুলিল্লাহ ভালো, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, ভাতের তো কালার সাদা, সাদা থেকে কালার চেঞ্জ হয়ে নীল বা গাঢ় বেগুনি হয়ে যাবে। আর যদি আয়োডিন কম থাকে বা না থাকে তাহলে ভাতের কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি তোমার বুঝাইতে পারছি? তো এই এক্সপেরিমেন্টটা আজকেই করবা, কে কে করবা আমাকে বলো। এটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট, মানে এটা অনেকে হয়তো বা জানো, আজকে বাসায় করবা, যারা করো নাই কখনো আজকেই করে একটু গ্রুপে আমার হচ্ছে মেনশন দিয়ে, বাসায় যদি কারো বাসায় ভিনেগার থাকে করে আজকেই হচ্ছে এইটা একটু এক্সপেরিমেন্টের রুলসটা কি, 1 চামচ লবণ, তারপর 5টা ভাতের দানা চটকাবা, 2 ফোঁটা লেবুর রস। ঠিক আছে, ভাত কতক্ষণ রাখতে হবে? বেশিক্ষণ রাখা লাগবে না, লেবুর রস দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চটকানো কি, চটকানো মানে পিসা ফেলবা, মানে একদম আমরা ভাত মাখাই না, মাখায় ফেলবা। দেখছো, তোমার বুঝাইতে গিয়ে আমি পেন ফেলাই দিছি। দেখবা নীল বা গাঢ় বেগুনি, এই জিনিসটা এখানে বলছে যে আয়োডিন দ্রবণ দিলে নীল বর্ণ ধারণ করে শ্বেতসার বা স্টার্চ, কারণ ভাতের মধ্যে স্টার্চ থাকে। ঠিক আছে, ভাতের স্টার্চের মধ্যে এখন লবণে যদি তোমার আয়োডিন থাকে তাহলে ভাতের কালার চেঞ্জ হয়ে যাবে, হয় নীল হবে বা গাঢ় বেগুনি এই টাইপের হবে। আচ্ছা, এখন আসো উচ্চ তাপমাত্রায় নরমালি কি হয় জানো? উচ্চ তাপমাত্রায় তুমি যখন লঘু অ্যাসিড দিবা বা এনজাইম দিবা, তখন আমরা কি বলছি, আমাদের স্টার্চ কি দ্বারা তৈরি? অনেকগুলা গ্লুকোজ দিয়ে না। এখন আমি যদি স্টার্চকে ভাঙি, তাহলে স্টার্চকে ভাঙলে কি হবে? কিছু গ্লুকোজের একটা চেইন, ধরো এইটা একটা চেইন, এটা ধরো একটা স্টার্চ, এখানে 5টা বা 6টা আছে, এটা একটা স্টার্চ। এই স্টার্চকে ভাঙলে আমি কি পাবো? এইটারে ধরো আমি ভাঙছি, ভাঙলে কি পাবো ভাইয়া? ভাঙলে হচ্ছে এক ধরো এইরকম 4টা ইয়া বিশিষ্ট কিছু একটা পাইলাম। স্টার্চকে ভাঙলে এটা পাবো। এইটারেও যদি ভাঙি তাহলে কি পাবো? তাহলে ধরো 2টা ইয়া পাইলাম, ধরো 2টা গ্লুকোজ অণু। তার কারণে আমি পাওয়া যাবো স্টার্চকে আমি যদি হচ্ছে পানি দ্বারা ভাঙি, তাহলে স্টার্চকে ভাঙলে পাবো ডেক্সট্রিন, ডেক্সট্রিনকে ভাঙলে পাবো মল্টোজ, আর মল্টোজকে ভাঙলে পাবো গ্লুকোজ। সহজ কথা, মানে একটা বড় জিনিসকে ক্রমান্বয়ে পানি দ্বারা ভাঙতে 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 আমি আলটিমেটলি গ্লুকোজ পাবো, এবং এটা কি গ্লুকোজ হবে? এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এটা মনে রাখবা। ঠিক আছে, তার মানে স্টার্চকে ভাঙলে প্রথমে ডেক্সট্রিন, তারপরে ম্যালটোজ, তারপরে আলফা ডি গ্লুকোজ, এইভাবে আমরা পাবো। এবং এই স্টার্চ কি বলছিলাম আমরা, স্টার্চ কিন্তু কোনো প্রকার বিজারক সুগার না। বিজারক একমাত্র কারা? ওই যে আমার মনোস্যাকারাইড যেগুলো ছিল, মনোস্যাকারাইড গুলো নরমালি বিজারক, এরা বিজারিত হতে পারে কারণ এদের অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ খালি চোখে দেখা যায়, মানে এগুলো একদম খালি থাকে, এরা কোনো বন্ধন দ্বারা জড়িত থাকে না। কিন্তু ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এগুলো সবই হচ্ছে বিজারিত, কোনোটাই বিজারিত হতে পারে না কারণ এদের কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই। ঠিক আছে, আচ্ছা শেষ। এই যে শ্বেতসার স্টার্চের ব্যবহার খাদ্য হিসেবে ব্যবহার করি, সালোক